ব্ল্যাক ম্যাজিকের বশে হয়ে এক মেয়ে তারই আপন ছোট ভাইকে ছাদ থেকে ফেলে দেয় এবং হ্যাপি ফ্যামিলির উপর নেমে আসে ব্ল্যাক ম্যাজিকের কালো ছায়া। অনেকেই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বিশ্বাস করে না বা ততটা গুরুত্ব দেয় না। আজ আমি আপনাদের সাথে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, মুভিটি কালো জাদুর ভয়াবহতা নিয়ে বানানো হয়েছে। মুভিটি রিলিজ হয়েছে বেশ কিছুদিন আগে, তাই অনেকেই হয়তো মুভিটা দেখে ফেলেছেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য আমার আজকের এই এক্সপ্লেনেশন ভিডিওটি। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ইউটিউব চ্যানেল মুভি এক্সপোজে। অসাধারণ একটা ফিল পাওয়ার জন্য কিছুক্ষণের জন্য হলেও নীরবে চলে যান, কানে হেডফোন লাগিয়ে তারপর উপভোগ করুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় জঙ্গলের ভেতরে একটা ইঁদুর মরে পড়ে আছে। একজন ব্যক্তি সেটিকে পলিথিনের ভিতরে ভরে তার সাথে নিয়ে যাচ্ছে। সেই সাথে স্ক্রিন কাট হয়ে ইন্ট্রো চলে আসে। আবার যখন শুরু হয় তখন আমাদেরকে অজয় দেবগনকে দেখানো হয়, তার নাম এই মুভিতে কাবির। তার সাথে ধ্রুব নামের একটি বাচ্চাকে দেখানো হয় যে কিনা তার বাবাকে নাম ধরে ডাকে। তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি কাবির তার মেয়েকে কলেজ থেকে নিতে এসেছে। তার দুই বাচ্চা, একজন মেয়ে এবং একজন ছেলে। মেয়ের নাম জাহ্নবী ও ছেলের নাম ধ্রুব। জাহ্নবী গাড়ির ভিতর বসতেই তার ভাই তাকে বলতে লাগে ওর তো বয়ফ্রেন্ড আছে, সে তার সাথে দেখা করে এসেছে এবং ঘুরতেও যাবে। তখন জাহ্নবীও বলে সে তার ফ্রেন্ডসদের সাথে লাদাখ ঘুরতে যেতে চায়, তার বাবা যেন এটার পারমিশন দেয়। কিন্তু কাবির জাহ্নবীকে মানা করে দেয় যে তাকে ঘুরতে যাওয়ার পারমিশন সে কখনোই দেবে না। তখন জাহ্নবী তার বাবাকে মানানোর পুরোপুরি চেষ্টা করতে থাকে। তখন জাহ্নবী বলে আমি ভালোভাবে নিজের খেয়াল রাখবো এবং তুমি যা যা চাও সব ইনফরমেশন আমি তোমাকে দেবো। তারপর বাসায় আসার পর আমরা দেখি ধ্রুবের ভিডিও এডিটিং করার অনেক শখ, সে তাদের ফ্যামিলির ভিডিও এডিট করছে। অন্যদিকে জাহ্নবী তার মাকে বলতেছে সে যেন তার বাবাকে বুঝায় এবং তাকে ট্যুরে যেতে দেয়। শেষ পর্যন্ত কাবির পারমিশন দিয়ে দেয়, কিন্তু সব ইনফরমেশন তাকে দিয়ে যেতে বলে। তার বন্ধুদের নাম, নাম্বার, অ্যাড্রেস, কারেন্ট লোকেশন এবং তাকে লাইভ লোকেশন অন রাখতে হবে। জাহ্নবী তার বন্ধুদের সাথে ট্যুরে যাওয়ার আগে তাদের ফার্ম হাউসে একটি ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য সবাই রেডি হয়ে যায়। মুভির ভিতরে আমাদের দেখানো হয় তাদের ফ্যামিলিটি অনেক হ্যাপি ফ্যামিলি। তারা ফার্ম হাউস যেতে যেতে রাস্তায় ধ্রুবের বাথরুম পায়, যার জন্য তারা একটা হোটেলে যাত্রা বিরতি দেয় এবং এই হোটেলেই অজয় দেবগন প্রথমবারের মতো আর মাধবানকে দেখতে পায়। আর এই মুভিতে আর মাধবানের নাম বনরাজ। সে ফোনে তার মেয়ের সাথে কথা বলছিল, ভালোভাবে নিজের খেয়াল রাখবো আর খালি পেটে চা খাবো না। একটু পর যখন কাবির চা নেওয়ার জন্য যায় তখন কাবিরের কাছে খুচরা টাকা না থাকার কারণে বনরাজের কাছে যে খুচরা টাকা ছিল সেখান থেকে সে তার নিজের জন্য এবং কাবিরের জন্য চা নিয়ে আসে। এজন্য বনরাজকে ফর্মালিটি রক্ষার জন্য হলেও কাবির তার ফ্যামিলির সাথে বসে চা খাওয়ার জন্য বলে। তখন বনরাজ সবাই সম্পর্কে জানতে চায়, তার স্ত্রী, তার ছেলে এবং মেয়ে কি করে, কি পছন্দ করে, কি পছন্দ করে না, সবকিছুই জানতে চায়। আর কথার মাঝখানে জানতে পারে জাহ্নবী অনেক বেশি ডায়েট কন্ট্রোল করতে পছন্দ করে, অয়েলি খাবার একদমই পছন্দ করে না। কাবির সবার জন্য পরোটা অর্ডার করে, কিন্তু জাহ্নবী কিছুই খায় না। তখনই শুরু হয় মূল কাহিনী। বনরাজ জাহ্নবীকে বলে তোমার পরোটা আমি খেয়ে ফেলি আর আমার লাড্ডু তুমি খাও। তখন জাহ্নবীও লাড্ডু খেয়ে ফেলে। আর ঠিক তখনই আমরা দেখি জাহ্নবী কেমন জানি অন্যমনস্ক হয়ে গিয়েছে, সে যেন আর তার মাঝে নেই। তখন বনরাজ বলে জাহ্নবী তুমি পরোটা খাও। তখন আমরা দেখি জাহ্নবী তার কথা মতো তৈলাক্ত পরোটা খাওয়া শুরু করে দিয়েছে, যেটা সে আগে কখনোই পছন্দ করতো না। এটা দেখে তার ফ্যামিলির সবার একটু অন্যরকম লাগলেও তারা কেউই এটাকে এতটা গুরুত্ব দেয় না। তাদের খাওয়া শেষে তাদের পুরো ফ্যামিলি যখন চলে যাচ্ছিল তখন জাহ্নবী আর তার মা গাড়িতে বসেছিল। জাহ্নবীর মায়ের নাম জ্যোতি। জাহ্নবী তার বাবাকে জোরে জোরে ডেকে বলতেছিল সে যেন দ্রুত চলে আসে। তখন বনরাজ গাড়ির কাছে এসে জাহ্নবীকে একটি বিস্কুটের প্যাকেট দেয় এবং তাকে বলে সে যখন ফার্ম হাউস পৌঁছাবে তখন যেন বিস্কুটের প্যাকেটে থাকা সবগুলো বিস্কুট খেয়ে শেষ করে। জাহ্নবীও হ্যাঁ বলে। তখন আমাদের দেখানো হয় তারা ফার্ম হাউস পৌঁছে গিয়েছে। ধ্রুব একটি গোল্ডেন ফিশ নিয়ে এসেছিল, সে সেটাকে পুকুরে ছেড়ে দেয় এবং জাহ্নবী ফার্ম হাউস পৌঁছার সাথে সাথে বিস্কুটের প্যাকেটটি খাওয়া শুরু করে দেয় এবং সবগুলো বিস্কুট খেয়ে শেষ করে ফেলে। এরপর পরই আমাদেরকে দেখানো হয় তারা সবাই মিলে সুইমিং পুলে খুবই এনজয় করছে। এখন পর্যন্ত জাহ্নবী একটু নর্মালি ছিল। তখন আমরা দেখতে পাই জ্যোতির ফোন ভিজে যাওয়ার কারণে সে তার মোবাইলটিকে চাউলের একটা ছোট্ট ড্রামের ভিতরে রেখে দেয় যাতে তার মোবাইলটি দ্রুত শুকিয়ে যায়। তখন সে ব্যালকনিতে যাওয়ার পর দেখতে পায় যে লোকটি তাদের সাথে চা খেয়েছিল হোটেলে, সে তাদেরকে ফলো করতে করতে কিভাবে যেন ফার্ম হাউসে চলে এসেছে। এই কথাগুলো কাবিরের সাথে বলতেছিল। এই কথাগুলো বলার ভিতরে জাহ্নবী গিয়ে দরজা খুলে বনরাজকে ভিতরে নিয়ে আসে। বনরাজ কাবিরকে বলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে, আমি আমার মেয়ের সাথে একটু ফোনে কথা বলে এবং আমার ফোনটা চার্জ করেই চলে যাব। কাবিরের এই ব্যাপারগুলো খুবই নর্মাল মনে হয়, তাই সে চার্জার এবং একটি ফোন আনার জন্য উপরে চলে যায়। আর বাকি সবাই তাদের ভেজা কাপড়গুলো বদলাতে থাকে। অন্যদিকে আমরা দেখি বনরাজ যেভাবে বসেছে তাকে দেখে বোঝা যায় এটা তারই ঘর, লাগদাসে আর বাফের ঘর। তার এই ব্যাপারগুলো জ্যোতির কাছে অন্যরকম মনে হচ্ছে, তাই সে কাবিরকে বলছে আমরা একজন অচেনা অজানা লোককে ঘরের ভিতরে আসতে দেওয়া মনে হয় ঠিক হয়নি। তার উদ্দেশ্য কি? এতগুলো ঘরের ভিতরে সে কিভাবে বা আমাদের ফার্ম হাউসটি খুঁজে বের করলো এত তাড়াতাড়ি? অন্য কোথাও কি বিদ্যুৎ নেই? আমাদের ঘরেই কেন আসতে হলো ফোন চার্জ করার জন্য? অন্যদিকে আমরা দেখতে পাই জাহ্নবীকে বনরাজ তার কাছেই বসিয়ে রেখেছে, তার কাছ থেকে তার সব তথ্যগুলো নিয়ে নিচ্ছে। তার বয়ফ্রেন্ডের নাম কি, তারা কোথায় ঘুরতে যাবে, সবকিছু জাহ্নবীও সবকিছুই বলে দিচ্ছে। অন্যদিকে তাদের কথা বলার সময় তার ছোট ভাই ধ্রুব বারবার তার সাথে খেলা করার জন্য বলতে থাকে। জাহ্নবীকে বনরাজ তখন বিরক্ত হয়ে বলে তার সাথে এমন ভাবে ততক্ষণ পর্যন্ত খেলো
সে যেন আর কোনোদিন কারো সাথে খেলতে না চায়। তখনই আমরা দেখতে পাই ধ্রুবকে একটি দোলনায় বসিয়ে এমন জোরে জোরে দুলাতে থাকে, ধ্রুব অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিল্লাতে থাকে। চিল্লানো শুনে তার বাবা মা দুজনেই ছুটে আসে, জাহ্নবীকে স্টপ করার জন্য বলে, কিন্তু সে দোলনা স্টপ করে না। বনরাজ স্টপ বলার সাথে সাথেই দোলনা স্টপ করে দেয়। ধ্রুবকে তারা ঠিকঠাক মতে নিচে নামায় আর জাহ্নবীকে বলে ধ্রুবকে সরি বলো, কিন্তু সে সরি বলে না। যখন বনরাজ বলে তোমার তাকে সরি বলা উচিত, তখন সে সরি বলে। তখন তারা সবাই বাইরে থেকে ভিতরে চলে আসে আর এরই মাঝে রাত হয়ে যায়। বনরাজ সবার কথার ভিতরেও কথা বলতে থাকে। তখন কাবির এবং জ্যোতি দুজনেরই অনেক বেশি রাগ ওঠে। তখন তারা বনরাজকে বলে সে যেন তাদের ফ্যামিলির ব্যাপারে কোনো কথা না বলে। তখন বনরাজ বলে এটা তো আমারও ফ্যামিলি, তাই আমি সব ব্যাপারেই কথা বলবো। তখন বনরাজ জাহ্নবীকে বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন করো আর তাকে বলো তোমার সাথে আমার ব্রেকআপ আর আমি কোনো ট্যুরে যাব না। বনরাজের কথা মতো জাহ্নবীও তাই করে এবং বনরাজের কথা মতো তার বয়ফ্রেন্ডের নাম্বারটাও ব্লক করে দেয়। তখন ব্যাপারগুলো কাবিরের কাছে অনেক বেশি আজব লাগতেছিল আর সে বনরাজকে ধাক্কা মেরে এখান থেকে চলে যেতে বলে। তখন জাহ্নবীও তার বাবাকে ধাক্কা মারে আর বলে আঙ্কেল এখান থেকে কোথাও যাবে না। তখন কাবির ও জ্যোতি জাহ্নবীকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে কেন এমন করছে। ঠিক তখনই কাবির এবং জ্যোতি বুঝতে পারে বনরাজ তাদের মেয়েকে বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক করেছে, তার মেয়ে এখন তার বশে। তখন জ্যোতি জিজ্ঞেস করে তুমি কি চাও, কেন আমাদের মেয়ের সাথে এমন করছো। তখন বনরাজ সরাসরি উত্তর দেয় তোমরা তোমাদের মেয়ে জাহ্নবীকে আজীবনের জন্য আমার সাথে দিয়ে দিবে, তাও আবার তোমাদের আশীর্বাদ সহ। কিন্তু তারা এটা মানে না, যে কারণে বনরাজ জাহ্নবীকে উল্টাপাল্টা কাজ করার অর্ডার দেয়। জোরে জোরে হাসো, জোরে জোরে কাঁদো, এইগুলা দেখে কাবির এবং জাহ্নবী দুজনেই হাত জোর করে বলে আমাদের মেয়েকে তো আমরা তোমাকে দিতে পারবো না। তখন বনরাজ জাহ্নবীকে বসতে বলে এবং কাবির এবং জ্যোতিকে বলে তোমরা তো আর ভালোই ভালোই মানবে না আর আমার এটা কখনোই ভালো লাগে না। তখন বনরাজ জাহ্নবীকে বলে যাও চা পাতা নিয়ে আসো, কারণ জাহ্নবীর চা পাতা এবং তার ঘ্রাণ একদমই পছন্দ না। জাহ্নবী চা পাতা নিয়ে আসার পর তাকে চা পাতা কাঁচা খাওয়ার জন্য বলে এবং সে তাই করতে থাকে। কাবির এবং জ্যোতি এগুলা দেখে খুবই হতাশ হতে থাকে এবং নিজেকে সামলাতে না পেরে কাবির বনরাজকে মারতে শুরু করে। ঠিক তখনই এখানে ধ্রুব চলে আসে, কারণ সে একা একা অনেক বেশি ভয় পাচ্ছিল। তখন বনরাজ জাহ্নবীকে অর্ডার দেয় তোমার ভাইয়ের মাথা ফাটিয়ে দাও। তখন জাহ্নবীও ঠিক তাই করে, তার বাইকে ধরে সাথে সাথে তার মাথা রেলিংয়ের সাথে বাড়ি মেরে ফাটিয়ে ফেলে। এর ভিতরে এটাও হয় বনরাজ তাদের ঘরের সবগুলো ফোন জাহ্নবীকে ভেঙে ফেলতে বলে, জাহ্নবী তাই করে। কিন্তু জ্যোতি চালের ড্রামের ভেতর যে ফোনটি রেখেছিল সেটা দিয়ে সে পুলিশকে ফোন করে এবং পুলিশ ঘরের ভেতর চলে আসে ইনভেস্টিগেশন করার জন্য। কিন্তু ভিতরে প্রবেশ করার পর তারা দেখতে পায় বনরাজ, কাবির এবং জ্যোতি বেস্ট ফ্রেন্ডের মতো বসে আছে, তারা কথাবার্তা বলতেছে। সিচুয়েশন দেখে বোঝার ক্ষমতা নেই তাদের ঘরে কিছু হয়েছে। তখন পুলিশ বলে আমাদের কি পাগল পেয়েছো, যদি এখানে কিছু নাই হয়ে থাকে তাহলে আমাদেরকে এতগুলো কল কে করেছে। তখন জ্যোতি বলে ও আচ্ছা আচ্ছা, এই মোবাইল তো ভিজে যাওয়ার কারণে আমি চাউলের ড্রামে রেখেছিলাম, মনে হয় আমার ছেলে ফোন করেছিল। তারা এমন ব্যবহার এই কারণে করছিল কারণ জাহ্নবীকে বনরাজ খোলায় গ্যাস সিলিন্ডারের উপর ম্যাচ হাতে বসিয়ে রেখেছিল আর বলেছিল পুলিশগুলো ভিতরে আসলে সে নিজেকে যেন জ্বালিয়ে দেয় আর সেই সাথে সবকিছু জ্বলে যায়। এ কারণেই কাবির এবং জ্যোতির দুজনেরই নর্মাল ব্যবহার করতে হয়। তখন জ্যোতি গিয়ে চাউলের ড্রামের ভিতরে থাকা সেই ফোনটিও নিয়ে আসে আর বলে আমাদের ঘরে সবকিছুই নর্মাল, কোনো সমস্যা নেই। তখন পুলিশগুলো ধ্রুবকে নিচে ডাকার জন্য বলে, কিন্তু কাবির বলে সে 8 বছরের ছোট বাচ্চা আর সে এখন ঘুমাচ্ছে। কিন্তু তারা যদি বলে তাহলে কাবির ধ্রুবকে ডেকে নিয়ে আসবে। পুলিশগুলো কাবিরের এই কথা শুনে তাকে ডাকার জন্য না করে দেয় আর এখান থেকে চলে যায়। কাবিরও তার ছেলের কাছে চলে যায় কারণ তখনও ধ্রুবের মাথা থেকে রক্ত পড়তেছে। যদি বনরাজকে বোঝানোর চেষ্টা করছে ও ছোট বাচ্চা, ওর সাথে এমন কিছু করো না প্লিজ, কিন্তু বনরাজ বারবার একই কথা বলে তোমাদের মেয়েকে যদি বাঁচাতে চাও তাহলে জাহ্নবীকে একেবারের জন্য আমাকে দিয়ে দাও। তখন কাবির এবং জ্যোতি বলে আমাদের কাছে যা কিছু আছে সব তুমি নিয়ে যাও, বিনিময়ে আমাদের মেয়েকে তুমি মুক্তি করে দাও। কাবির ঘরের ভিতরে থাকা যত সোনা গয়না টাকা পয়সা সবকিছু বনরাজকে দিয়ে দেয়। তখন বনরাজ সব মালামাল নিয়ে বাইরে চলে যায় আর তারা মনে করে জাহ্নবী মনে হয় ঠিক হয়ে গিয়েছে, নর্মাল হয়ে গিয়েছে। ঠিক তখনই কাবির বাসার বাইরে গিয়ে দেখে বনরাজ সব মালামাল জ্বালিয়ে দিয়েছে, তার কিছুই চায় না জাহ্নবীকে ছাড়া। তখন বনরাজ বলে সে আসলে মানুষ নয়, সে একটা পূজা করতে চায় যাতে সে যার দিকেই চাইবে সে যেন তার বশে হয়ে যায়। তখন আর লাড্ডু বিস্কুট খাওয়ানোর প্রয়োজন হবে না, আজকে রাত সেই পূজা করার রাত। এমনকি এই রাতটি কয়েক হাজার বছর পর শুধুমাত্র বনরাজের জন্য এসেছে। তো আজ যদি সে তার পূজা ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারে তাহলে সে এই দুনিয়ার সবচেয়ে বড় জাদুঘর হয়ে যাবে। আর জাহ্নবীকে যদি তারা দিতে রাজি না হয় তাহলে সে আরো অনেক খারাপ কিছু করবে। তখন সে আবার ভিতরে চলে আসে আর কাবির উপরে তার ছেলে ধ্রুবের কাছে চলে যায় আর বনরাজ তখন জাহ্নবীকে গান বাজিয়ে একটানা নাচতে বলে আর সে তাই করতে থাকে। আর ওইদিকে আমরা দেখতে পাই ধ্রুবের মাথা দিয়ে এখনো রক্ত ঝরছে আর কাবির তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বলতেছে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখনই সে ধ্রুবের একটা ছোট্ট ডিভাইস দেখতে পায় যেটাতে ভয়েস রেকর্ড হয়। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যোতি বনরাজকে মানানোর অনেক চেষ্টা করতেছে আর বেচারি জাহ্নবী ডান্স করতে করতে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, কিন্তু তবুও বনরাজ তাকে যেন নাচ বন্ধ না করে সেই নির্দেশ দেয়। আর যখন ব্যাটারি লো হয় তখন জাহ্নবীর নাচ বন্ধ হয় আর তখন জাহ্নবীকে বনরাজ বলে আমি ক্লান্ত, আমি একটু ঘুমাই, তুমি ওইখান থেকে চাকুটা এনে আমাকে পাহারা দাও।
আমার আশেপাশে যদি কেউ আসে তাহলে তাকে চাকু মেরে দিবা, আর তোমার মাকে উপরে চলে যেতে বলো। তখন সে তার মাকে চাকু দেখিয়ে কাবিরের কাছে উপরে পাঠিয়ে দেয়। উপরে এসে জ্যোতি কাবিরের সাথে কথাবার্তা বলতেছে এখন কি করা যায়। তখন কাবির নিচে নামে যাতে শুয়ে থাকা বনরাজের উপর আক্রমণ করতে পারে। জাহ্নবীকে হাত জোর করে বলে সে যেন তাকে সাহায্য করে, কিন্তু জাহ্নবীকে এতটাই বশ করে রেখেছে সে তার নিজের বাবার কথাও শুনে না। তার বাবাকে আটকাতে গিয়ে সে কাপড়ে প্রস্রাব করে দেয়। তখন কাবির আবারও উপরে চলে আসে এবং জ্যোতিকে বলে, জ্যোতি নিচে এসে বনরাজকে অনুরোধ করে সে যেন জাহ্নবীকে উপরে যেতে দেয় কাপড় বদলানোর জন্য, কিন্তু বনরাজ এতেও রাজি হয় না। জ্যোতিকে বলে তুমি কাপড় বদলানোর জন্য এখানে কাপড় নিয়ে আসো, না হলে জাহ্নবী এখানেই কাপড় খুলে ফেলবে। জাহ্নবীও এটাই করে, সে তার কাপড় এখানেই খুলে ফেলতে চায়। জ্যোতি তাড়াহুড়া করে উপরে যায়, তার জন্য ড্রেস নিয়ে আসে আর এখানে কাপড় পরিবর্তন করতে হয়। তৎক্ষণাৎ জ্যোতি 1 সেকেন্ডও অপেক্ষা না করে বনরাজের উপর হামলা করে দেয়, তাকে মারতে শুরু করে। কিন্তু তখনই কাবির চলে আসে যখন জাহ্নবী চাকু দিয়ে তার মাকে মারতে যায় এবং জাহ্নবীকে কাবির আটকে রাখে। এক ভয়ানক মারামারির দৃশ্য আমাদেরকে দেখানো হয়। তখন বনরাজ জাহ্নবীকে বলে জোরে জোরে হাসতে শুরু করো। তখন সে হাসতে শুরু করে আর বনরাজ বলে আমি মরে গেলেও সে হাসতেই থাকবে, আর ততক্ষণ পর্যন্ত সে হাসবে যতক্ষণ পর্যন্ত সে নিজেও মারা না যায়। তখন না চাইতেও কাবির বনরাজকে ছেড়ে দিতে হয়। তখন কাবির প্রশ্ন করে আমার মেয়েকে তুমি কখন ছাড়বে, কখন মুক্ত করে দেবে। তখন বনরাজ আজবভাবে বলতে থাকে তুমি কি চাও তোমার মেয়ে আগের মতো হয়ে যাক, নর্মাল হয়ে যাক? এটা তো কোনোভাবেই সম্ভব না। তোমরা আমাকে এমনভাবে মেরেছ, আর এখন ভাবো তোমাদের কি অবস্থা হবে। তখন বনরাজ বলে যাও ধ্রুবকে খুঁজে বের করো। তখন কাবির এবং জ্যোতি জুড়ে জুড়ে বলে ধ্রুব দরজা বন্ধ করে দাও, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। জাহ্নবী ধ্রুবের কাছে চলে আসে আর তার পিছন পিছন কাবির এবং জ্যোতিও চলে আসে। জাহ্নবীকে কোনো রকম ধরে স্টোর রুমে নিয়ে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে আমরা তোমার সাথে আছি, যে কোনোভাবেই হোক আমরা তার মোকাবেলা করব। আর আমরা তখন দেখি জাহ্নবী ভালো হয়ে যাওয়ার নাটক করতেছে আর তার বাবা মাকে রুমের ভিতর বন্ধ করে রেখে সে তার বাইকে খোঁজার জন্য চলে যায়। সারা ঘর খুঁজে কোথাও তাকে পায় না, অনেক জিনিসপত্র ভাঙচুর করে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভিতরে সে তার বাইকে খুঁজতেছে। ধ্রুব ব্যালকনিতে চলে গিয়েছিল আর সেখানে গিয়ে সে তার বাবা মাকে ডাকতেছে যেন তারা এসে তাকে বাঁচায়, কিন্তু জাহ্নবীও জেনে যায় তার বাইক কোথায় লুকিয়ে আছে। তখন ধ্রুব ছাদে চলে যায়, জাহ্নবীও তার পিছন পিছন উপরে চলে আসে। কাবির এবং জ্যোতিও চলে এসেছিল দরজা ভেঙে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। জাহ্নবী ধ্রুবকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। তখন তার শ্বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং কাবির ভাবে ধ্রুব হয়তো মারা গিয়েছে। ঠিক তখনই দেখে ধ্রুব এখনো জীবিত, আর তখনই বনরাজ বাইরে আসে আর বনরাজ বলে এখনো সময় আছে, মেয়েকে আমায় দিয়ে দাও আর ছেলেকে নিয়ে হাসপাতাল যাও। তখন তারা আর কোনো উপায় না পেয়ে সেটাই করে। বনরাজ যা যা বলে তাদের মেয়েকে তার কাছে অর্পণ করতে, তারাও সেগুলো বলে জাহ্নবীকে বনরাজের সাথে যেতে দেয়। তখন আর এক মুহূর্ত না ভেবে জ্যোতিকে ধ্রুবকে দিয়ে হসপিটালে পাঠিয়ে দেয় এবং কাবির বলে বাকিটা আমি সামলে নেব। কাবিরের হাতেও একটি চাকু ঢুকানো ছিল যেটা জাহ্নবী ঢুকিয়েছিল, এবং সেই সময়টায় কাবির বনরাজের ফোন যখন চার্জে ছিল তখন বনরাজের ফোন থেকে তার ফোনে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিল। কাবির একটা সাইকেল নিয়ে তার কেয়ারটেকারের কাছে যায়, কিন্তু গিয়ে দেখে সে গভীর ঘুমে আচ্ছন্ন। এক মুহূর্ত দেরি না করে তার বাইক নিয়ে সে সেই লাইভ লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়। কাবিরকে রাস্তায় আটকানোর জন্য কিছু মেয়ে আসে এবং তাদের সাথেও কাবিরের অনেকক্ষণ দস্তাদস্তি ও মারামারি হয়। তখন বনরাজকে দেখানো হয় সে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছে এবং জাহ্নবীর মতোই আরো অনেক মেয়ে ছিল যারা কিনা আরো আগে থেকেই জঙ্গলে ছিল, এবং তারা সবাই বনরাজের বসে ছিল। সব মেয়ের সাথে জাহ্নবীকেও দাঁড় করিয়ে দেয় আর কাবিরও আস্তে আস্তে সেই লোকেশনের দিকে আসতে থাকে। তখনই আমাদেরকে বনরাজের আসল রূপ দেখানো হয়। আজ সে অনেক বড় পূজা করার জন্য সবকিছু রেডি করছে। অনেক বড় আগুনের কুণ্ডুলি বানিয়ে সে আজ 108 জন মেয়েকে সেই কুণ্ডুলিতে ফেলে দেবে এবং সবাইকে বলতে লাগে আজকে তোমরা সবাই মুক্ত হয়ে যাবা। আজ সেই দিন যেই দিনের জন্য আমরা এতদিন অপেক্ষা করে আসছি। আমি যখন কালো পুতুলগুলো আগুনে নিক্ষেপ করতে থাকবো তোমরা সামনের দিকে এগোতে থাকবে। যখন আমি এই লাল পুতুলটিকে আগুনে ফেলে দেব তখন তোমরা সবাই একসাথে আগুনে ঝাঁপ দেবে। এগুলা বলেই সে মন্ত্র পড়তে শুরু করে আর একটা একটা করে কালো পুতুল আগুনে ফেলতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই কাবির মার খেতে খেতে এবং তাদের সাথে ফাইট করে শেষ পর্যন্ত ওই মন্দিরের সামনে পৌঁছে যায়। তখন সে দেখতে পায় বনরাজ যা যা বলেছিল তারা ঠিক সেই মোতাবেক একটু একটু করে সামনে এগোচ্ছে। ঠিক তখনই কাবিরকে দুজন মহিলা এসে ধরে ফেলে এবং তাকে উঠিয়ে বনরাজের পায়ের নিচে এনে ফেলে দেয়। কাবির বনরাজের পায়ের কাছে কিছুক্ষণ পড়ে থাকে এবং পড়ে থাকা অবস্থায় ঠিক ততক্ষণে সম্পূর্ণ প্ল্যানিং করে ফেলে তার আসলে করণীয় কি। সবগুলো পুতুল ফেলে দেওয়ার পর যখন বনরাজের হাতে সর্বশেষ অর্থাৎ লাল পুতুলটি চলে আসে ঠিক তখনই জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে বনরাজের পায়ে আগুনের ছেঁকা দিয়ে দেয়
আর তখন বনরাজের হাত থেকে লাল পুতুলটাও পড়ে যায়। সেটাকে কাবির ধরে ফেলে এবং বনরাজ যখন নিচু হয়ে চিল্লানি দেয় ঠিক তখনই কাবিরের হাতে গেঁথে থাকা ছুরি দিয়ে বনরাজের জিব্বা কেটে দেয়। নে শালা, এবার ঠিক আছে তো? তখন আমরা দেখতে পাই বনরাজ কাউকে আর কিছু বলতে পারতেছে না, মাটিতে পড়ে চিল্লাতে থাকে। আর কাবির বনরাজের জিব্বা আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়। আর বনরাজের অর্ডার ছিল কেউ যদি আমাকে কিছু করে তাহলে সবাই মিলে যেন তাকে কামড়িয়ে মেরে ফেলে। যখনই সব মেয়েরা কাবিরের উপর অ্যাটাক করে দেয় ঠিক তখনই সে তার ছোট স্পিকারটি অন করে দেয়, যেখানে বনরাজের কিছু কথা রেকর্ড করা ছিল, যেটা কাবির ঘর থেকে এডিট করে নিয়ে এসেছে। সেখানে বনরাজ বলতেছিল, সবাই নর্মাল হয়ে যাও, আগের মতো হাসতে থাকো, সবাই আগের মতো নর্মাল হয়ে যাও। বারবার লাইনগুলো বাজানোর পর সবাই নর্মাল হতে শুরু করে, কারণ এটা বনরাজেরই ভয়েস ছিল। তখনই সিন শিফট হয়ে হসপিটালে চলে আসে। আমরা দেখি কাবির একজন মহিলা পুলিশের সাথে কথা বলতেছে এবং মহিলা পুলিশটি বলতেছে তারা 108 জন মেয়েকে উদ্ধার করেছে। আর আমরা সিনেও দেখতে পাই সব মেয়েকে তারা তাদের নিজ নিজ ঠিকানায় পৌঁছে দিচ্ছে। তারপর কাবির বনরাজের ব্যাপারে জিজ্ঞেস করার পর মহিলা পুলিশটি উত্তর দেয় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে কিছুদিনের ভিতরে যেভাবেই হোক তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। তারপর আমাদেরকে 1 বছর পরের সিন দেখানো হয়। আমরা যে সিনটি মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম, একজন লোক একটি ইঁদুর নিয়ে যাচ্ছে, সেটা আর কেউ নয়, সেটা হলো কাবির। ক্যামেরা কিছুক্ষণ তাকে ফলো করে এবং আমরা দেখতে পাই সে একটা বেসমেন্টের ভিতরে ঢুকছে। কিছু চা পাতা এবং ইঁদুর একজন লোকের সামনে ফেলে এবং সেই লোকটি হলো বনরাজ। কাবির বনরাজকে 1 বছর ধরে এখানে এভাবে বন্দি করে রেখেছে। খাওয়ার জন্য তাকে শুধু চা পাতা এবং ইঁদুর খেতে দেয়। এরপর তাকে বলে, নে তুই না বাবা, এবার সবাইকে জাদু করে দেখা। বাবা এবং মা সম্পর্কেও অনেক কিছু বলে। একজন বাবা ও একজন মা তাদের জীবনে বাচ্চাদের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে এবং তাদের ছেলে মেয়েদের জন্য কি কি করতে পারে। এর সাথে কাবির একটি ফ্রেশ কলাও নিয়ে এসেছিল এবং সেটাকে তার চেয়ে একটু দূরে ফেলে যাতে বনরাজ এটাকে ধরতে বা খেতে না পারে। তো এরই মাঝে আমাদের আজকের এই অসাধারণ মুভিটি সমাপ্ত হয়ে যায়। তো মুভিটি সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আপনাদের মন্তব্য কি সেটাও জানাতে ভুল করবেন না। চ্যানেলটি নতুন, তাই সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সামনে আগানো সম্ভব না, তাই অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।